মর্নিং ফ্রেন্ডস, আমি পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট। বিগত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মিশ্র চাষ সম্পর্কে বিশদে। অর্থাৎ মিশ্র চাষ কী, মিশ্র চাষ আমরা কেন করব, মিশ্র চাষ আমরা কিভাবে করব, মিশ্র চাষের জন্য আমরা উপযুক্ত কী কী মাছ নির্বাচন করব, উক্ত চাষে কীরকম কী সুবিধা অসুবিধা রয়েছে, উৎপাদন ব্যয় এবং প্রফিট নিয়ে বিশদে। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যেনারা চিংড়ি চাষ করছেন, অর্থাৎ ভেনামি চিংড়ি, বাগদা চিংড়ি অথবা স্ক্র্যাম্পি সিম কালচার করে চলেছেন, কালচারের ওয়াটার প্যারামিটার সম্পর্কে, পুকুরের পিএইচ, অ্যালকালিনিটি, স্যালিনিটি, কার্বনেট লেভেল, বাইকার্বনেট লেভেল, অ্যামোনিয়া, নাইট্রেট, ডিও লেভেল নিয়ে বিশদে। প্রথমত বলেই রাখি, যে পুকুরটা আমরা নির্বাচন করেছি কালচারের জন্য, ওই পুকুরের মাটিটাকে খুব ভালো করে শুষ্ক করে নিতে হবে, অর্থাৎ রোদে শুকাতে হবে। সর্বদাই আমাদের চেষ্টা করতে হবে মিনিমাম 1 থেকে 1.5 মাস অন্তত রোদে শুকানোর। যদি পূর্বের কালো মাটি জমা হয়ে থাকে, সেটাকে পাঁখোয়াশ কিংবা ট্রাক্টর বা জেসিবির মাধ্যমে বাইরে ফেলে দিতে হবে। পরবর্তী সময় পিএইচ মিটারের সাহায্যে আমরা মাটির পিএইচ টেস্ট করে নেব। পুকুরে কালচার কম হয়েছে সে সমস্ত পুকুরের পিএইচ তুলনামূলক বেশি থাকবে, এবং যে সমস্ত পুকুর দীর্ঘদিন ধরে কালচার ধরে চলেছে অলরেডি, ওইসব পুকুরের পিএইচ তুলনামূলক কম হবে। আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুকুরে চুন প্রয়োগ করা। এবার চুন বলতে আমরা বেছে নেব কলিচুন বা ক্যালসিয়াম অক্সাইডকে। এর পরিমাণ হচ্ছে প্রতি 1000 স্কোয়ার মিটারের জন্য 100 কেজি গড় হিসাবে, অর্থাৎ একর প্রতি 400 কেজি এবং হেক্টর প্রতি 1000 কেজি। কালচার পুকুরে চুন প্রয়োগ হয়ে গেলেই আমরা এবার প্রস্তুতি নেব পুকুরে জল ঢোকানোর। পূর্বে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেখান থেকে আমরা জলটা ঢোকাবো, অর্থাৎ ওয়াটার সোর্সের স্যালিনিটি টেস্ট করে নেব। ভেনামি চিংড়ির কালচার করতে গেলে ওয়াটার স্যালিনিটি সাধারণত 9 to 16 পিপিটি হলে খুব বেটার হয়। স্যালিনিটির ক্ষেত্রে পিপিটির মানে হলো পার্টস পার 1000। কালচার পুকুরের স্যালিনিটি যদি 9 থেকে 16 পিপিটির মধ্যে থাকে, তাহলে চিংড়িগুলো খুব সহজে মল্টিং করতে পারে। স্যালিনিটি লেভেল অপটিমাম থাকার কারণে পুকুরের হার্ডনেস লেভেলও মেনটেন হয়। যে সমস্ত কালচার পুকুরের ওয়াটার সোর্স সি ওয়াটার হয়, পর্যাপ্ত পরিমাণে মিষ্টি জল মিশ্রিত করে স্যালিনিটি অপটিমাম লেভেলে এনে তবেই কালচারটা শুরু করুন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিষ্টি জল মেশানোর পূর্বে মিষ্টি জলে আয়রন আছে কিনা চেক করে তবেই এই জলটি মিক্স করবেন সি ওয়াটারের সাথে। আবার যে সকল চাষি বন্ধুগণ অস্থায়ী নোনা জল অর্থাৎ সাবমার্সিবলের জলে চাষ করছেন, এই সাবমার্সিবলের জলে স্যালিনিটি ঠিকঠাক থাকলেও আয়রন কিন্তু থাকে। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো স্টক পয়েন্টে জলটাকে স্টক করবেন এবং আয়রন লেস করে কালচার পুকুরে তুলবেন। যদি আয়রন থাকাকালীন অবস্থায় চারা মজুত করা হয় কালচার পুকুরে, তাহলে কিন্তু ওই চারাগুলো কেটেও পর্যন্ত যেতে পারে। এই ম্যাটারটাকে খুবই গুরুত্ব দেবেন। এ তো সম্পূর্ণরূপে আলোচনা করলাম পুকুরের স্যালিনিটি নিয়ে। এবার আমি আসবো ওয়াটার পিএইচ নিয়ে বিশদে। পিএইচের ফুল ফর্ম হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। কালচার পুকুরে জল ভর্তি হলেই তাৎক্ষণিক আপনারা পুকুরের ওয়াটার পিএইচ চেক করুন। পর্যাপ্ত পরিমাণ ওয়াটার পিএইচ লেভেল হচ্ছে 8.2 থেকে 8.5 ppm। আবার যে সকল চাষি বন্ধুগণ বাগদার কালচার করছেন, অর্থাৎ ব্ল্যাক টাইগার শ্রিম্প কালচার করছেন, ওনাদের জন্য পিএইচ লাগবে 7.8 to 8.2 ppm। পিএম বলতে বোঝায় পার্টস পার মিলিয়ন। কালচার পুকুরের পিএইচ যদি অপটিমাম লেভেলের নিচে থাকে, তাহলে জলের পিএইচ বৃদ্ধি করার জন্য ডলোমাইট পাউডার ব্যবহার করুন সূর্যালোকের উপস্থিতিতে। তাতে যদি কাজ না হয়, তাহলে হাই স্যালিনিটিযুক্ত জল করতে হবে উক্ত পুকুরটিতে। তাতে কিন্তু অবশ্যই স্যালিনিটি বাড়বে এবং তার সাথে সাথে ওয়াটার পিএইচ লেভেলও বাড়বে। কালচার পুকুরের ওয়াটার পিএইচ লেভেল 8.5 এর থেকে বেশি থাকে, তাহলে আমাদের করণীয় হচ্ছে অর্গানিক জুস করা। যদি কাজ না হয়, মিষ্টি জল মিশ্রিত করা। এবার আলোচনা করা যাক পুকুরের অ্যালকালিনিটি লেভেল নিয়ে। শ্রিম্প কালচারের জন্য প্রপার অ্যালকালিনিটি লেভেল হচ্ছে 100 থেকে 300 ppm। আগেই বলেছি ppm-এর ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন। আলোচনা করা যাক পুকুরের হার্ডনেস নিয়ে বিশদে। কালচারের জন্য অপটিমাম হার্ডনেস লেভেল হচ্ছে 500 to 4000 ppm। বন্ধুরা,
আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, কালচার পুকুরের ওয়াটার পিএইচ, অ্যালকালিনিটি এবং হার্ডনেস লেভেল পরস্পরের খুব ভালোভাবেই পরিপূরক হিসাবে কাজ করে থাকে। উদাহরণ হিসাবে আমি বলেই রাখি, যদি আপনার কালচার পুকুরের পিএইচ লেভেল তুলনামূলক বেশি থাকে তাহলে কিন্তু কালচার পুকুরের হার্ডনেস লেভেল বেশি থাকবে এবং অ্যালকালিনিটি লেভেলও বেশি থাকবে। অন্যভাবে বলতে গেলে, যদি কালচার পুকুরের পিএইচ তুলনামূলক লো থাকে তাহলে অ্যালকালিনিটি লেভেল এবং হার্ডনেস লেভেল তুলনামূলক লো থাকবে। গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কার্বনেট লেভেল, বাইকার্বনেট লেভেল, অ্যামোনিয়া, নাইট্রেট এবং H2S গ্যাস সম্পর্কিত। কার্বনেট লেভেল বলতে সাংকেতিকভাবে বোঝানো হয় CO3। অপটিমাম রেঞ্জ হচ্ছে 10 থেকে 40 ppm। এবার আসা যাক বাইকার্বনেট লেভেল, এর সাংকেতিক চিহ্ন হচ্ছে HCO3। এর অপটিমাম লেভেল হচ্ছে 80 থেকে 300 ppm। বন্ধুরা, চিংড়ি চাষের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুকুরের ডিও লেভেল, যার ফুল ফর্ম হচ্ছে ডিসলভড অক্সিজেন। এর অপটিমাম লেভেল হচ্ছে 5 থেকে 6 ppm। এবার আমরা জেনে নেব মিনারেলসের সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে। শ্রিম্প কালচারের ক্ষেত্রে দুপ্রকার মিনারেলসের ব্যবহার করা হয়ে থাকে। এক নম্বরে আছে মেজর মিনারেলস, অর্থাৎ চিংড়ি কালচারের ক্ষেত্রে যে সকল মিনারেলস অপরিহার্য হারে ব্যবহার করতে হয় তাদেরকে মেজর মিনারেলস হিসাবে চিহ্নিত করতে হয়। উদাহরণ হিসাবে বলা যায় ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইটিসি। 2 নম্বরে আলোচনা করা যায় ট্রেস মিনারেলস বা মাইনর মিনারেলস সম্পর্কে। শ্রিম্প কালচারের জন্য যে সকল মিনারেলস খুব অল্প পরিমাণে লাগে সেগুলোকে ট্রেস মিনারেলস হিসাবে চিহ্নিত করা হয়। উদাহরণ হিসাবে বলা যায় আয়রন, জিঙ্ক, কপার, আয়োডিন। বন্ধুরা, ভেনামি চাষ করতে গেলে এই সমস্ত বিষয়গুলি খুব ভালোভাবে মেনটেন করলে সুস্থিতভাবে কালচারটি করে যাবে। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভেনামি চাষের ক্ষেত্রে পুকুরের সবসময় জল অধিক ব্লুম অথবা ঘোলাটে ভাব না থাকে, সেক্ষেত্রে মাছের কালচার ব্যাহত হবে বলা যায়। বন্ধুরা, ইউটিউবের পরিসংখ্যান অনুযায়ী টোটাল ভিউয়ার্সদের 10% আমার সাবস্ক্রাইবার আছেন। সকল ভিউয়ার্সদের প্রতি আমার একান্তই অনুরোধ, যারা আমার চ্যানেলটি দেখছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। বন্ধুরা, এবার আলোচনা করা যাক মিনারেলস রেশিও নিয়ে। চিংড়ি কালচারের ক্ষেত্রে যে মিনারেলসটি বহুল পরিমাণে লাগে সেটি হচ্ছে সোডিয়াম, যার রেশিও হচ্ছে 28। যথাক্রমে সোডিয়াম এবং পটাশিয়ামের রেশিও হচ্ছে 28:1। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের রেশিও হচ্ছে 3.4:1। ক্যালসিয়াম এবং পটাশিয়ামের রেশিও হচ্ছে 1:1। পূর্বে আলোচনা করেছিলাম যে হাইব্লুম কোনোভাবে আনানো যাবে না। এই হাইব্লুম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের করণীয় হচ্ছে ওয়াটার এক্সচেঞ্জ। আমাদের চেষ্টা করতে হবে সারা পুকুরের 3 ভাগের 1 ভাগ জল পরিবর্তন করে দেওয়ার। যদি ওয়াটার এক্সচেঞ্জের সুবিধা না থাকে তাহলে লিকুইড প্রোবায়োটিক অ্যাপ্লাই করতে পারেন। লিকুইড প্রোবায়োটিক বলতে বন্ধুরা আমি পিএসের কথা বলছি। পিএসের মধ্যে রোডোকোকাস, রোডোব্যাক্টর ইটিসি উপস্থিত থাকে, যা হাইব্লুম কমাতে ব্যাপক পরিমাণে সাহায্য করে থাকে। আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুকুরের টার্বিডিটি বা ঘোলাটে দূরীকরণ। এই সমস্যার মুখোমুখি হলে আপনারা আবারও চেষ্টা করতে পারেন ওয়াটার এক্সচেঞ্জের, এবং যদি ওয়াটার এক্সচেঞ্জের সুবিধা না থাকে তো সেক্ষেত্রে প্যাক ইউজ করতে পারেন, অর্থাৎ পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কালচার করা অবস্থায় মাছের বয়স একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে লাইমস্টোন পাউডার অর্থাৎ এলএসপি ইউজ করতে পারেন। আবার পরিস্থিতি দেখে ক্যালসিয়াম অক্সাইড বা কলিচুনের ব্যবহারও করতে পারেন। মাছ চাষের পুকুরে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসার প্রয়োজনে পুকুরকে ঠিক রাখার জন্যে বিভিন্ন প্রকার রাসায়নিক এর ব্যবহার করে থাকি, কিন্তু এই রাসায়নিক ঠিকঠাক পরিমাণ মতো না থাকলে কাজ করে না। আবার যদি এই রাসায়নিকের পরিমাণটা অধিক পরিমাণে হয় তাহলে মাছের স্বাস্থ্যহানি হতে পারে। আমরা যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকি তার উপযুক্ত ব্যবহার সম্পর্কে ধারণা থাকা আমাদের খুবই প্রয়োজন। বন্ধুরা, চিংড়ি এবং সাদা মাছের কালচারের ক্ষেত্রে যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেটি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পিপি। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সত্যিকারের যে কী কাজ আমরা তা অনেকেই জানি না। বিশেষ করে অ্যাকোয়াকালচার ডিভিশনের ক্ষেত্রে
কোনো প্রোডাক্ট যদি আমরা ইউজ করি সেটার সম্পর্কে কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব এবং কতটা পরিমাণ ব্যবহার করব, এগুলো জানা ভীষণ জরুরি। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাংকেতিক ফর্মুলা হচ্ছে KMnO4। বিশেষ করে সায়েন্সের ছাত্ররা এটা খুব ভালো করেই জানে। ওষুধ দোকানেও পাওয়া যায় এবং রাসায়নিক সার দোকানেও পাওয়া যায়। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা PP আমরা সাধারণত স্যানিটাইজ হিসাবে ইউজ করে থাকি, তা অনেকেরই জানা। পানীয় জল সংশোধনের ক্ষেত্রে এটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। সাদা মাছ কালচারের ক্ষেত্রে এর ব্যবহার বহুল পরিমাণে প্রচলিত। বিশেষ করে ব্যাকটেরিয়া ঘটিত রোগের প্রাথমিক পর্যায়ে উপযুক্ত পরিমাণে ব্যবহার করলে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ থেকে আটকানো যায়। আবার অনেক ক্ষেত্রে রোগ এসে যদি ক্ষত সৃষ্টি করে, তবে নির্দিষ্ট পরিমাণের ব্যবহারের কারণে এই রোগ থেকে কালচার পুকুরটিকে রক্ষা করা যায়। 1988 সালে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছিল। ওই সময় ক্ষত রোগের আবির্ভাব হয়ে প্রতিটা পুকুর প্রায় নষ্ট হয়ে গেছিল বলাই যায়। মিষ্টি জলের মাছ চাষ ভীষণভাবে বিপদগ্রস্ত হয়ে গেছিল। ওই সময় একটা ভয়ানক সাইক্লোন হয়েছিল, যার ফলে বহু গাছপালা পশু পাখি মারা গেছিল, এমনকি মানুষও ছাড় যায়নি। মিষ্টি মাছের মৃত্যুর সংখ্যাও কাউন্টলেস ছিল। ওই সময় থেকেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যবহার বহুলভাবে প্রচলিত হয়ে পড়েছিল। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দু রকমের কাজ করে থাকে। যেমন জীবাণুনাশক হিসাবে কাজ করে, তেমনই পুকুরে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটাকেও বাড়িয়ে রাখে। বিশেষ করে বর্ষাকালে আমরা দেখেছি যে সমস্ত পুকুরে সাদা মাছের কালচার হতো ট্র্যাডিশনাল ফার্মিং হিসাবে, ওই পুকুরে সকালবেলা মাছগুলো ভেসে যেত অক্সিজেনের অভাবে। এর প্রধান কারণ হচ্ছে গ্রীষ্মকালে অবভিয়াসলি তাপমাত্রা বাড়ে। এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে জলের টেম্পারেচারও বৃদ্ধি পায়। জলের এই উচ্চ তাপমানের কারণে পচনশীল জৈব পদার্থের পরিমাণও বেড়ে যায়, যার ফলে মাছগুলো ভেসে ওঠে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে জলের ধারণ ক্ষমতাও কমে যায়, ফলে জলের ডিও ভলিউমও কমে যায়। এই ডিও লেভেল কমে যাওয়ার কারণে এই সমস্ত ঘাটতি পূরণ করার জন্য আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করে থাকি। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করার কারণে পুকুরে এক প্রকার উজ্জীবিত অক্সিজেন তৈরি হয়ে থাকে এবং তাৎক্ষণিক পচনশীল জৈব সেলগুলোকে মুহূর্তে ফাটিয়ে দিতে পারে, অর্থাৎ মেরে ফেলে। তাই আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জীবাণুনাশক হিসাবে ব্যবহার করে থাকি। এবার আমরা জেনে নেব পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিভাবে ব্যবহার করব। আমাদের সর্বদাই মনে রাখতে হবে পুকুরের শুকনো অবস্থায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোনোভাবেই ব্যবহার করব না, এবং ব্যবহার করার সময় সর্বদাই জলে পাতলা করে গুলে অ্যাপ্লাই করব, এবং সম্ভব হলে 1 মিলিগ্রাম প্রতি লিটার জলে হিসাবে আমরা গুলিয়ে তবেই ব্যবহার করব। দেখতে গেলে 10 মিলিগ্রাম 10 লিটার জলে, 100 মিলিগ্রাম প্রতি 100 লিটার জল হিসাবে ঠিক এইভাবে ব্যবহার করলে আমরা উপযুক্ত পরিমাণে ফল পাবো আশা করছি। এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভোরের দিকে অথবা সন্ধ্যের দিকে ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা যদি পুকুরের আয়তনটাকে পরিমাপ হিসাবে ধরি, সেক্ষেত্রে মিটার একক হিসাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, এটাকে কিউবিক মিটার হিসাবে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, 1 কিউবিক মিটার সমান 1000 লিটার। ঠিক একইভাবে একক হিসাবে যদি আমরা ফুট ব্যবহার করি, সেক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, সেটা কিউবিক ফুটে রূপান্তরিত হবে। সেক্ষেত্রে 1 কিউবিক ফিট সমান 28.37 লিটার। যখন আমরা চিংড়ি চাষ করি, বিশেষ করে ভেনামি চিংড়ি, পুকুরের সিড স্টকিংয়ের পূর্ববর্তী সময়ে যে সিডগুলো বল প্যাকিং হয়ে আসে, যেহেতু ওগুলো বাইর থেকে আসছে, তাই আমরা সেগুলোকে পারম্যাঙ্গানেট পটাশের জল করে ওগুলোর মধ্যে ডুবিয়ে তারপরে কালচার পুকুরে প্রবেশ করাই। আমি আবারও আমার সকল চাষি বন্ধুদের সতর্ক করছি, পারম্যাঙ্গানেট পটাশিয়াম আপনারা সঠিক পরিমাণ জেনে তবেই ব্যবহার করবেন। এর অধিক মাত্রায় ব্যবহার হলে সাইড ইফেক্ট এসে যেতে পারে, এমনকি পুরো পুকুর ক্ষতিগ্রস্তও হতে পারে। আবার বিশেষ করে যে সকল চাষি বন্ধুগণ সাদা মাছের কালচার করছেন, ঝড়ঝঞ্ঝা বা প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরে
পাতার পড়ার কারণে পুকুরের যে পচন তৈরি হয় সেই পচন থেকে রক্ষা পাওয়ার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গুরুত্ব খুবই অপরিসীম আমি বলতে পারি। কালচার চলাকালীন অবস্থায় কিছুটা পরিমাণ হলেও নিজেদের কাছে স্টক করে রাখবেন। যে কোনো সময় এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুবই ভীষণ কাজে লাগতে পারে। তাৎক্ষণিকভাবে নিজেদের পুকুরকে প্রাকৃতিক দূষণের হাত থেকে রক্ষা করা এবং মাছ মরার হাত থেকে নিজেদের পুকুরটাকে বাঁচানো, উক্ত প্রয়োজনের উদ্দেশ্যে আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করবেন। আমি আবারও রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। চাষ সংক্রান্ত আপনাদের নিজস্ব মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। অসংখ্য ধন্যবাদ জানাবো আমার সকল অডিয়েন্সকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।